বাট আমি বুকে হাত দিয়ে বলতে পারি 5ই আগস্ট পর্যন্ত এই ছাত্রদের যে স্বচ্ছতা ছিল, আমি বুকে হাত দিয়ে বলতে পারি মিনিমাম 30% স্বচ্ছতা তাদের কমে গেছে। এবং স্বচ্ছতা যত কমবে তত তাদের পপুলারিটি হারাবে, তত তারা ভীত হবে, তত তারা আওয়ামী লীগের শেল্টার নিতে যাবে। এই কারণে বিএনপির কেউ তাকে শেল্টার দিবে না, জামাতের কেউ তাদেরকে শেল্টার দিবে না। একমাত্র আপাতত দুর্বল যে দলটা আছে সেই আওয়ামী লীগ হয়তো তাদের উপরে ভর করতে পারে বা আওয়ামী লীগের উপরে তারা ভর করতে পারে। ছিলেন যে এরা রাজনৈতিক দল গঠন করবে, কিন্তু মোহনবাজিতে বলছে তাদের দোষের কি, যদি তারাই তো আসলে বিপ্লবের নায়ক, ফলে তারা যা চাইবে তাদের অভিপ্রায় তো একদম বাস্তবায়ন হতেই পারে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে। এবং অনেকে এই দল গঠন হলে অনেকেই, আপনি সহ অনেকেই হয়তো সেই দলে ভিড় জমানোর জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক। আমি একটা কথা বলি আপনাকে, একটু প্রসঙ্গটা বললে তারপরে আমি একটা ওই সার্জিস আলমের একটা স্টেটমেন্টে আসতেছি। ধরুন আপনি একটা মেয়ে কঠিন বিপদে পড়েছে, সেই মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করলেন, ডাজ ইট মিন যে তাকে উদ্ধার করার মানে তার উপর সব অধিকার আপনার বর্তাইছে? অফকোর্স নট। আপনি উপকার করছেন, সে চিরকৃতজ্ঞ থাকবে। আপনি ফিল্মে দেখবেন এই ভিলেন এবং নায়কের দুটো রোল থাকে। ভিলেনের কাছ থেকে উদ্ধার করে নায়িকাকে নায়ক, উদ্ধার করে কিন্তু নায়িকাকে যাচ্ছে তাই ভাবে নায়ক ব্যবহার করে না। এটা মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাজনৈতিক দল করার অধিকার আছে, আমি বারবার বলতেছি, আমি আমার কথায় বলে গেছি, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আমি আপনাকে একটা স্টেটমেন্ট দেখাই, কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগে একমত নয় বৈষম্য বিরোধীরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা বলতেছে, সার্জিস আলম বলেন খুনি হাসিনা বাংলাদেশ ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটের উপর নির্ভর করেনি, খুনি হাসিনা টিকে ছিলেন আমলা ও প্রশাসনের উপর। আবার তিনি বলছেন যে সদ্য অপসারণ করা কাউন্সিলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য জীবন কোরবানি হব। বাংলাদেশের মানুষ গত 16 বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে সাহস ও নৈতিকতা আছে বলেই 24-এর যোদ্ধাদের সামনে এসে বসেছেন। আবার তিনি বলছেন যে এই কাউন্সিলররা 3 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করত এবং এরা এই কাউন্সিলরদেরকে যদি আমরা পুনর্নিয়োগ দিই, যারা ফেসিবাদের বিরুদ্ধে ছিল, আমি বারবার বলছি, ওনারা অ্যাসার্টেন করবেন কিভাবে, সেটার জন্য আসিফ মাহমুদকে বলছেন, অর্থাৎ যিনি এখন এলজিআইডির উপদেষ্টা, যে আপনি এটা একটা তদন্ত কমিশন করে কাউন্সিলরদের ভিতরে খুঁজে বের করেন কারা ছিল ফেসিবাদ বিরোধী। আরে কাউন্সিলরদের ভিতরে ফেসিবাদ বিরোধী আপনি কোথায় পাবেন? মূল উদ্দেশ্য, মূল জায়গাটা আসেন। আমি আপনাকে একটা সিম্পল লজিক দিচ্ছি। ধরা যাক, কল্পনা করেন বাংলাদেশের টোটাল ভোটার 100, বাংলাদেশের টোটাল ভোটার 100, এই 100 ভোট দিয়েই দেশের সরকার নির্বাচিত হয়। তাহলে আমরা 2008-এর জরিপের আগে যাই, 2008-এর পিছিয়ে যাই, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি মোটামুটি 35% করে ভোটের মালিক বলে আমি জানি। তাহলে দুই দলটা নিয়ে যাচ্ছে 70%। আর জামাত সহ যত ইসলামী দল, জাতীয় পার্টি এবং অন্যান্য দল, তারা সবাই মিলে যদি 15% নেয়, তাহলে থাকে 85%। তাহলে নতুন দল যারা করবে তাদের ভোট কোথায়? ওই যে 15% থাকে, দে আর ফ্লোটিং, তাদের ভোটটা কোথায়? সেজন্য তারা এখন দেখতেছে যে, আমি শেষ করি তাদের ভোটটা কোথায়। রাজিক ভাই যে সমীকরণ বললেন এটি হচ্ছে 5ই আগস্টের আগে, কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যেমন ধসে গেছে, বিএনপির জনপ্রিয়তাও কমেছে। মানে বিএনপি এখন এখানকার নায়ক যারা, তারা হচ্ছে এই যে ছাত্র সমাজ, নতুন যারা স্বপ্ন দেখছে, নতুন ভাবে যারা দেশকে স্বাধীন করেছে, ফলে তারাই জনগণের মানে সমর্থন পাবে, জনগণ তাদেরকে নন্দিত করবে। যদি তাই হয়, না যদি তাই হয়, তাহলে তাদের ওটা পুনর্বাসনের প্রশ্নটা আসতেছে কেন? আপনি বিগত কাউন্সিলর যারা ছিল, তারা ফেসিবাদ বিরোধী যারা, তাদেরকে পুনর্বাসনের ব্যাপার আপনার আসতেছে কেন? আপনারা দল করবেন। আপনি দেখেন তো, এই যে ছাত্ররা, আমি ছাত্রদের বিরোধী নাই, দলেরও বিরোধী না, কিন্তু তারা জনগণের জন্য 5ই আগস্টের পর জনগণের জন্য কি করেছে সেইটার এক্সাম্পল আমাদেরকে দেন। কি ম্যানিফেস্টো তারা দিছে? আপনি ফেসিবাদের কাউন্সিলরদেরকে ঐক্যবদ্ধ করবেন বা পুনর্বাসন করবেন, তারপরে আপনার কাজ করবেন তাদের কি দিয়া? আপনি এটা অ্যাসার্টেন করবেন কিভাবে? আপনার যদি পপুলারিটি হয়েই থাকে, আপনি নির্বাচনে চলে যান, 3 মাসের সংস্কার, কথার কথা বলছি, তাহলে 1.5 বছর লাগবে কেন? ইফ ইউ আর সো পপুলার, আপনার কথা আমি ধরে নিলাম যে বিএনপি পপুলারিটি কমতেছে, আওয়ামী লীগের পপুলারিটি নাই, এখন মনে রাখেন আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত বিএনপি যারা করতো, বিএনপি কি আপনি মনে করেন এই মুহূর্তে নির্বাচন এলে ছাত্র জনতা যাই করুক, তাহলে কি 3 মাসের মধ্যে নির্বাচন হলে
আপনার কি ধারণা কে জয়লাভ করবে? বাংলাদেশের ক্ষমতায় কে যাবে? কোন দলটা যাবে এই মুহূর্তে? বলেন। সেটি আমি জানি, কিন্তু হয়তো এখন আমি আমার এই চেয়ারে থেকে আমি সেটা না আমি আপনার তর্কের খাতিরে বলছি। তাহলে যদি তারা ইফ দে আর সো পপুলার এবং তারা যদি গেইন করতে থাকে তো অসুবিধা কি? কিন্তু তারা যখন বলে অপসারণ করা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করবে, তো ফেসিবাদের পুনর্বাসন করতেছে। তারা অ্যাসাইডেন্ট করার কে যে কারা ফেসিবাদ? আপনি বলেন তো কোন কাউন্সিলরটা আওয়ামী লীগের বা বিদ্রোহী প্রার্থী যে আওয়ামী লীগের ছিল তারা সবই আওয়ামী লীগ? তার কোন লোকটাকে আপনি বলতে পারবেন যে তারা সামনে জনগণের জন্য কাজ করবে? এই আস্থা আপনি কি করে আনবেন? কিভাবে নির্ধারিত হবে সেটাও একটা প্রশ্ন, যে কে ফেসিবাদ বিরোধী, কে ফেসিবাদের ডেফিনেটলি এটা কিভাবে আপনি আনবেন? না আপনারা কারা যে আপনারা বললে সার্টিফিকেট হয়ে যাবে যে এরা ফেসিবাদ বিরোধী, এরা ফেসিবাদের পক্ষে? আপনারা কারা? আপনাদের আইডেন্টিটি কি? আমি বারবার বলতেছি আপনাদের প্রত্যেকের চেহারায় গ্লেজ বেড়ে গেছে। এখন পর্যন্ত আপনাদের নৈতিক স্খলনের অভিযোগ উঠছে, আমি জানি না, আমার কাছে ডকুমেন্ট নাই, বাট আমি বুকে হাত দিয়ে বলতে পারি 5ই আগস্ট পর্যন্ত এই ছাত্রদের যে স্বচ্ছতা ছিল, আমি বুকে হাত দিয়ে বলতে পারি মিনিমাম 30% স্বচ্ছতা তাদের কমে গেছে। এবং স্বচ্ছতা যত কমবে তত তাদের পপুলারিটি হারাবে, তত তারা ভীত হবে, তত তারা আওয়ামী লীগের শেল্টার নিতে যাবে। এই কারণে বিএনপির কেউ তাকে শেল্টার দিবে না, জামাতের কেউ তাদেরকে শেল্টার দিবে না। একমাত্র আপাতত দুর্বল যে দলটা আছে সেই আওয়ামী লীগ হয়তো তাদের উপরে ভর করতে পারে বা আওয়ামী লীগের উপরে তারা ভর করতে পারে। এটাই তাদের রাস্তা। তা নাহলে আমি হতভম্ব যে 4 মাসের মাথায় কি করে বলে যে অপসারণ করা এই কাউন্সিলরদেরকে পুনর্বাসন করবে। এই সার্জিস আলম বলছে বিচার না করে। কারণটা কি হতে পারে যে কেন তারা এই ধরনের হঠাৎ কাউন্সিলর নিয়ে কথা বলছে, আবার তাদেরকে পুনর্বাসিত? কারণ তাদের লোক নাই। তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করে তারা প্রশাসনের ভয় পায়। প্রশাসক নিয়োগ করতে নিষেধ করছে কাউন্সিলর পর্যায়ে। কেন জানেন? আমি বলি আপনাকে সেটা। কারণ আমাদের যে গভর্নমেন্ট আছে, ইউনূস সাহেবরা যে সরকারটা চালাচ্ছে, তারা সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ দেখতেছে প্রশাসন নন কোঅপারেট কইরা একেবারে স্থবির করে রাখছে বাংলাদেশটাকে। এই সচিবরা স্থবির করে রাখছে। এখন তারা দেখতেছে যে যদি কাউন্সিলর পর্যায়ে প্রশাসক দেয় তাহলে একইভাবে স্থবির হয়ে থাকবে। ওই আসিফ মাহমুদ যাকে দিয়া যেই পদটা থাকে সাধারণত একটা দলের মহাসচিবের, যারা নাকি ওই গ্রাসরুট লেভেলে এই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডটা করে, সেখানে আসিফ মাহমুদকে বসাইছিল সেই প্ল্যান করে। বসাই দেখছে যে কোনো রেজাল্ট পায় না। এখন তারা প্রশাসনকে বসাইতে নিষেধ করতেছে, কিন্তু তারা বলতেছে যারা কাউন্সিলর ছিল তাদেরকে পুনর্বাসন করবে এবং তাদেরকে ম্যানেজ করবে, এবং তারা ম্যানেজ হবে কারণ তারা এখন ভীত সন্ত্রস্ত। কিন্তু তাদের সাথে কিছু লোক আছে। আমি বললাম তো তাদের লোক, আপনাদের ভোটের হিসাব দিলাম যে 100টা ভোটের মধ্যে 15টা ফ্লোটিং ভোট, বাকি 85টি হিসাব দিছি। তাদের ভোট নাই। ইটস এ নিউ প্রোডাক্ট। আপনি শুনেন, আপনি বাজারে একটা টুথপেস্ট, একটা আওয়ামী লীগ পেস্ট, একটা জামাত পেস্ট, একটা বিএনপি পেস্ট এবং একটা অন্যান্য দলের পেস্ট, এই পেস্ট গুলো তারা সবাই ব্যবহার করে। এর ভিতরে আপনি হঠাৎ একটা টুথপেস্ট নিয়ে আসবেন, তাহলে বিএনপি কি তার আগের পেস্টটা, বিএনপির টুথপেস্টটা ফালাই দিয়ে আপনার পেস্ট নিবে? জামাত তার টুথপেস্টটা ফালাই দিয়ে আপনার টুথপেস্ট নিবে? নো ডাউট অ্যাবাউট ইট। তারা বুঝে ফেলছে যে তাদের গ্রহণযোগ্যতা নাই, তাদের ভোটার নাই। সেটা আনতে হলে এখন পুনর্বাসন করতে হবে। আর পুনর্বাসনে একমত হবে আওয়ামী লীগ। এদের আন্দোলনের কৌশলের কাছে কিন্তু বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি যেটি 15 বছরে করতে পারেনি, এই ছাত্রটা করে দেখিয়েছে, এবং তাদের পিছনে লক্ষ লক্ষ আমরা জনগণ নেমেছিল। তো এইটি ফলে তারা কেন আপনি মনে করছেন যে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? কারণ আপনার সাথে একটু তর্কের খাতিরে বলি, আপনার কথা মাইনে নিলাম, ধরে নিলাম। আচ্ছা, আপনি মনে করেন যে 1 জুলাই পর্যন্ত, এই যে 1 জুলাই থেকে 36 জুলাই যেটা আমরা বলি, ধরেন 1 জুলাই থেকে 36 জুলাই আন্দোলন, 1 জুলাই পর্যন্ত মনে করেন বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই, তর্কের খাতিরে ধরলাম কোনো আন্দোলন হয় নাই, শেখ হাসিনা বহালতবিতে আছে। আপনি কি মনে করেন তাহলে 1 জুলাই থেকে 36 দিনে এই পতনটা তার হয়ে যেত যদি 1 জুলাই শুরু করতো? নিশ্চয়ই না। এটা ধারাবাহিকতা, গত 10 বছরের 12 বছরের ধারাবাহিকতা, সেটা ম্যাচিউরড হয়েছে ওই সময় টার্নিং পয়েন্ট। সেই জন্য ছাত্রদেরকে আমরা স্যালুট করি যে তারা জীবন বাজি রেখে তারা মাঠে নেমছে, আমরা তাদেরকে স্যালুট করি। এবং ধন্যবাদ, আবারও আসবো আমরা।